অবাধ সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, প্রস্তুতি নিতে ৩ বাহিনী প্রধানকে নির্দেশনা প্রধান উপদেষ্টার। গণভোটের সময় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মতবিরোধ। ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বার্থে ছাড় দেওয়ার আহ্বান। বগুড়ায় বিমানবন্দর চালুর কথা থাকলেও অগ্রগতি নেই। রেলপথ প্রকল্পেরও দ্রুত বাস্তবায়ন চায় উত্তরের মানুষ। গোপালগঞ্জের ঢাকা খুলনা মহাসড়কে ৩ চাকার অবৈধ যানবাহনের রাজত্ব, অসম প্রতিযোগিতায় বাড়ছে প্রাণহানি। দর বাড়লেও বিনিয়োগে নিরাপদ হিসেবে কদর বাড়ছে স্বর্ণের। গহনার চেয়ে কয়েন ও গোল্ড বারের চাহিদা বেশি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি জানসিন জুথিকা, আমি সানি মৃধা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে এবং শান্তিপূর্ণ হয়, সেজন্য প্রস্তুতি নিতে ৩ বাহিনীর প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ৩ বাহিনী প্রধান। এ সময় জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান ৩ বাহিনী প্রধান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় ৯০,০০০ সেনা সদস্য, ২৫০০-এর বেশি নৌবাহিনী সদস্য এবং ১৫০০-এর বেশি বিমান বাহিনী সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় মোতায়েন থাকবে ১ কোম্পানি সেনা। নির্বাচন না পেঁচানোর স্বার্থে বিএনপি আরও ছাড় দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে গণভোট আগে না নির্বাচনের দিন, এই দুই পক্ষেই অকাট্য যুক্তি দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হ্যাঁ না মতামতের জটিল বিষয় বুঝতে জনগণকে সময় দেওয়া প্রয়োজন হলেও নির্বাচনের দিন গণভোট সরকারকে সাংবিধানিক সংকটে ফেলবে বলে মনে করছেন কেউ কেউ। তবে সব কিছু ছাপিয়ে রাজনৈতিক দলগুলোকে ইগো থেকে বেরিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মুজাহিদ শুভর প্রতিবেদনে দেখেন বিস্তারিত। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নাই। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে। গণভোট অনুষ্ঠানের সময় নিয়ে 2 মেরুতে বিএনপি ও জামায়াত ইসলামী, এমনকি জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনেও যেতে চায় না জামায়াত ও এনসিপি। এমন বাস্তবতায় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যে নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখছেন অনেকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে, আর মাসের পর মাস রাজনৈতিক দলের বৈঠকগুলো বাজে খরচ হবে। তবে পরিস্থিতি যাই হোক, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের স্বার্থে সাংবিধানিক আদেশ, নোট অব ডিসেন্ট সহ অনেক কিছুতেই বিএনপি ছাড় দেবে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আইনগত আদেশ যেটা, এই আদেশ দেওয়ার এখতিয়ার চিফ অ্যাডভাইজারের নাই, এটা প্রেসিডেন্ট দিতে পারে। উপদেষ্টা পরিষদ বিষয়টা চূড়ান্ত করার পরে এটা প্রেসিডেন্টের মাধ্যমে আসলেও আমি কোনো সমস্যা দেখি না এটা। সুতরাং আমার মনে হচ্ছে যে বিএনপি এই আইনগত আদেশের বিরোধিতা করবে না, যদি এখনও করতেছে। কারণ মানে তাদের যেটা বড় এপ্রিহেনশন বলে আমার মনে হয়, যেটা বড় আতঙ্ক, যে নির্বাচনটা না পিছায়া যায়, সেইটাকে ঠেকানোর জন্য তারা হয়তো শেষ পর্যন্ত এটা মেনে নেবে। এদিকে গণভোট কোনোভাবেই নভেম্বরের মধ্যে হওয়া উচিত নয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ সাহান। সাংবিধানিক ৪৮টি বিষয় গণভোটে যাবার আগে তা নিয়ে সুস্পষ্ট ধারণার জন্য নির্বাচনের দিনে গণভোট হওয়া অধিক যুক্তিযুক্ত বলে মনে করেন তিনি। আপনি ৪৮টা প্রস্তাবের একটা প্যাকেজ জনগণের কাছে দিচ্ছেন। এখন জনগণকে তো বুঝতে হবে আমি কিসের উপরে ভোট দিচ্ছি। আমি হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এটা যদি আমি না বুঝি তাহলে তো ভোট দেওয়ার কোনো অর্থ হয় না। এটা তো সিম্পল একটা এক্সারসাইজ হচ্ছে সেইটা।
তাহলে আপনাকে এই কমপ্লিকেটেড জিনিস বোঝার জন্য তো জনগণকে সময় দিতে হবে, রাজনৈতিক দলগুলোর জনগণের কাছে যেতে হবে, বলতে হবে, এইটা হচ্ছে ঘটনা। এবং এর মাঝখানে আবার হচ্ছে সরকারের প্রস্তুতিও নিতে হবে। এই জিনিসটা কি 1 মাসের মধ্যে সম্ভব? তো আপনি যদি নভেম্বরের মধ্যে এটা করেন তাহলে এইটার কোনো যেটা হবে সেটা একটা পারফেক্টলি এটা কোনো রেজাল্ট হবে না, বরং এটা একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের অস্তিত্ব সংবিধানে না থাকায় নির্বাচনের আগেই গণভোট অবশ্যই প্রয়োজন বলে মনে করেন আইনজীবী আবু হেনা রাজ্জাকি। গণভোটে যখন পাঠানো তখন নোট অফ ডিসেন্ট দিয়ে পাঠানো যায় না, কারণ নোট অফ ডিসেন্ট একটা রাজনৈতিক দলের, আর গণভোট যখন দিবেন তখন সব জনগণের প্রতিনিধি তো এখানে ছিল না। যখন জুলাই সনদ স্বাক্ষর হয়, কোন জনগণ? দলবিহীন জনগণের প্রতিনিধি ছিল। সবাই যখন দাবি করেন জুলাই আন্দোলনের দাবিদার, সেই জুলাই সনদের আইনি ভিত্তি হইতে দেরি হবে কেন? অন্তর্বর্তীকালীন সরকার কি আমার সংবিধানে আছে? তো যেই সংবিধানে এই সরকারের কথা বলা নাই, সে ওই সংবিধান চালাবে কেমনে? গণভোটটা আগে হইলে তাতে যে আইনি ভিত্তিটা পাবে তার আলোকে নির্বাচন হবে। আর যদি এখন একই দিনে করেন, আপনি নির্বাচন কোন আইনে করবেন ক্লিয়ার করেন। তবে গণভোট অনুষ্ঠানের বিষয়ে যেহেতু সবাই একমত, রাজনৈতিক দলগুলোর একে অপরের ইগো সহসায় কেটে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন ভুইয়া মোনামিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাংবাদিক মুস্তফা খন্দকার সহ দেশব্যাপী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতরাত 10টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মশাল মিছিল বের করে টিএসসিতে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় সারা দেশে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া ব্যক্তিদের শাস্তির দাবি জানায় তারা। শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন শিক্ষক মোনামি। এ সময় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় শাহবাগ থানা ও এনটিভি ভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেপার বাবু ও তার সহযোগী মোবারককে আটক করেছে পুলিশ। শনিবার রাত 10:45টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ বলছে, রাতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর 4 নম্বর রোড এলাকায় রাসেল ও বিপ্লবের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ঘাড়ে আঘাত করলে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকাণ্ডের মূল হোতা পেপার বাবুর নামে এর আগেও হত্যা সহ বিভিন্ন মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। এই মুরগির দোকান করা নিয়ে আপনার এখানে পেপার বাবুর সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, মুরগির ব্যবসায় এখানে একজন আরেকজনকে বসতে দিবে না, এ নিয়ে কিছুদিন পূর্ব থেকেই একজন আরেকজনকে হুমকি দিয়ে আসছিল। বিপ্লব এবং রাসেল গল্প করছিল দোকান শেষ করে, তো অতর্কিতভাবে 2টা মোটরসাইকেল এসে তাদেরকে কুপিয়ে আহত করে। তৎক্ষণাৎ প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। আর বিপ্লবের হাতে কোপ লাগে, বিপ্লবকেও তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়। রাজধানীর সাথে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ এবং বগুড়া বিমানবন্দর চালুর কথা থাকলেও বাস্তবায়নে নেই কোনো অগ্রগতি। যাতায়াত এবং পণ্য পরিবহন সহজ করতে প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়ন চান উত্তরের মানুষ। বগুড়া নগরীর নানা সমস্যা, সংকট এবং সম্ভাবনা নিয়ে মাজদুর রহমানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ রেলওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসাবে বিবেচনায় নিয়ে 2018 সালে একনেক সভায় পাশ হয় এ প্রকল্প। ভারত সরকারের অর্থায়নে এটি বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও পরবর্তীতে অর্থায়ন না করায় মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। সম্প্রতি সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই রেলপথ বাস্তবায়নের উদ্যোগ নেয়। ইতিমধ্যে 960 একর জমি অধিগ্রহণ চলছে। এ রেল লাইন নির্মাণ হলে উত্তর জনপথের সাথে ঢাকার দূরত্ব কমবে 112 কিলোমিটার, ভ্রমণের সময় কমবে 3 থেকে 4 ঘন্টা।
পিছিয়ে পড়া এই বগুড়ার মানুষকে সামনে এগিয়ে নিতে হলে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে। রেলের পরিবহন খরচ যেহেতু কম, সেহেতু আমি মনে করি যে ওই অঞ্চলের মানুষ ঢাকা কেন্দ্রিক যারা থাকেন তাদের পণ্য সহজলভ্য হবে। যখন এই ট্রেন ব্যবস্থাটা হবে তখন আপনার হাইওয়েতে অনেক যানজট কমে যাবে, অনেক ট্রাকের সংখ্যা কমে যাবে। কারণ ট্রাকের যে মালামাল যেহেতু এখন যেটা সময় লাগতো আপনার 5-7 ঘন্টা, তাতে রিস্ক ছিল কাঁচামালের, সেটা আমাদের ট্রেনের 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এই ট্রেনগুলো বগুড়া হইতে সান্তার, নাটোর, আজিমনগর, ঈশ্বরদী, বড়াল ব্রিজ দিয়ে ঘুরতে প্রায় 3 ঘন্টা 10 মিনিট অতিরিক্ত সময় লাগে। সেখানে যদি আমরা সিরাজগঞ্জ হয়ে সরাসরি বগুড়ায় একটা রেল লাইন স্থাপন হয় তাহলে সেখানে সময় আমাদের 3.5 ঘন্টা সময় একটু কম লাগবে। 2000 সালে বগুড়া সদর উপজেলার বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে এরুলিয়া এলাকায় স্থাপন করা হয় বগুড়া বিমানবন্দর। এরপর প্রায় 2 যুগ ধরে পাইলট প্রশিক্ষণ স্কুল হিসাবে বিমান বাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করছে। অন্তর্বর্তী সরকার এই বিমানবন্দরের রানওয়ে বাড়ানোর বিষয়ে উদ্যোগ নিলেও তা থেমে আছে। যোগাযোগের স্বার্থে জরুরি প্রয়োজনে এই এয়ারপোর্ট চালুর পরামর্শ সুধী সমাজের। বিভিন্ন জাপানিজ, চাইনিজ পর্যটকরা যারা প্রাচীন নিদর্শনগুলো দেখতে চায়, যেমন মস্তানগড়, বেহুলারকের বাসরগড়, তারা বাস নিয়ে আসে, কিন্তু বিমান যোগাযোগটা খুব সহজ হলে বা চালু হলে তাদের সময়টা বাঁচত এবং বগুড়ার জন্য সার্বিকভাবে উন্নয়ন হতো। বরাদ্দ আমরা পাবো কিনা জানি না, তবে আমাদের ইনশাল্লাহ আপনারা যদি আমাদের তারেক রহমান সাহেবের সবসময় নজর রয়েছে যে এখান থেকে যোগাযোগ ব্যবস্থা বিমানের হোক, এটা আমাদের প্রত্যাশা সবসময় থাকে। বগুড়া সিরাজগঞ্জ রেল রুটের অগ্রগতি দৃশ্যমান থাকলেও বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজের পর আভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য বর্ধিত রানওয়ের ভূমি অধিগ্রহণ কিংবা অর্থ বরাদ্দ কিছুই হয়নি বলে জানান জেলা প্রশাসক। বগুড়া বিমানবন্দরটি হচ্ছে 3টি ফেজে এটা বাস্তবায়ন করার কথা ছিল, তো তার মধ্যে ফেজ 1 অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। বগুড়ার জনসাধারণের জন্য হচ্ছে আনন্দের খবর বয়ে নিয়ে আসবে যখন ফেজ 2 বাস্তবায়ন হবে। ফেজ 2 মানে আপনার রানওয়ের সম্প্রসারণ। এটা 4500 ফিট রানওয়ে আছে, এখানে যদি 6000 ফিট এটা দীর্ঘ করা যায় তাহলে এখানে কমার্শিয়াল ফ্লাইট ওঠানামা করতে পারবে। শস্য ভাণ্ডার খ্যাত উত্তর অঞ্চল যোগাযোগ ব্যবস্থায় সবসময় অউন্নত। পণ্য পরিবহন থেকে আরম্ভ করে যাতায়াত ব্যবস্থায় প্রত্যেকটি ক্ষেত্রেই প্রতিবন্ধকতায় পড়তে হয় এই অঞ্চলের মানুষের। তাই নতুন রেলপথ এবং বিমানবন্দর স্থাপনের মধ্যে এর সমাধান খুঁজছে এই এলাকার মানুষ। বগুড়া থেকে মাজেদুর রহমান, এখন। গোপালগঞ্জ মহাসড়কে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। বেপরোয়া চালক, 3 চাকার যান আর সরু সড়কে সব দুর্ঘটনার কারণ বলছেন ভুক্তভোগীরা। এতে উদ্বিগ্ন যাত্রী ও স্থানীয়রা। সজীব খানের ক্যামেরায় কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কে দ্রুতগতির 2টি বাসের ওভারটেকিং করার এই প্রতিযোগিতা নিত্যদিনকার ঘটনা। শুধু তাই নয়, নসিমন ও 3 চাকার অবৈধ যানবাহনও রাজত্ব করছে এই মহাসড়কে। প্রায়শই দ্রুত যানের সাথে চলে তাদের অসম প্রতিযোগিতা। গোপালগঞ্জের মাঝিগাতি এই বাস স্ট্যান্ডে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের 84 কিলোমিটার মহাসড়ক এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা, হারাচ্ছে তাজা প্রাণ। গত 1 বছরে শুধু মাঝিগাতিতেই ঘটেছে অন্তত 10টি সড়ক দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের তথ্য মতে একটি স্পটেই প্রাণ গেছে 13 জনের, আহত অর্ধশত। আহতদের অনেককেই বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। শুধু মাঝিগাতি নয়, চলতি বছরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের দুর্ঘটনাপ্রবণ 10টি স্থানে ঘটেছে 102টি সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন 58 জন আর আহত 2 শতাধিক। এক্সপ্রেসওয়ে পার হলেই শুরু হয় ঢাকা খুলনা মহাসড়কের সরু রাস্তা, কিন্তু আগের গতিতেই ছুটে চলে যানবাহন। এমন সড়কে বেপরোয়া গতি ও 3 চাকার যান চলাচলই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। আর চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স আর ডোপ টেস্ট নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে বলছেন যাত্রীরা।
5-6 জন স্বজনকে আমি হারিয়েছি এই সড়কে। প্রত্যেক গাড়ি গাড়ি কন, ভ্যান কন, রিক্সা কন, বাস কন, ট্রাক কন, সবাই আমরা বেপরোয়া। রাস্তাটা যদি ডাবল হইতো, একটা গাড়ি ওদিক দিয়ে যেত, একটা গাড়ি এদিক দিয়ে যেত, তাইলে আর এত অ্যাক্সিডেন্ট হয় না। এটা মহাসড়কের উপযোগী না। যদি মাঝখানে ডিভাইডার দেওয়া যেত তাহলে দুর্ঘটনার হার অনেকটাই কমে আসতো। যতগুলো নেশাখোর প্রত্যেকটা লাইসেন্স পেয়েছে ড্রোপ টেস্ট ঠিক মতো করতে পারে না, বুঝছেন। হাইওয়ে পুলিশের দাবি, সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে চেকপোস্ট বসানো হচ্ছে। 3 চাকার অবৈধ যানবাহন রোধেও সচেষ্ট তারা, কিন্তু তারপরও ঠেকানো যাচ্ছে না দুর্ঘটনা। সড়ক সম্প্রসারণ ও বিভাজক তৈরি করা গেলে দুর্ঘটনা কমে আসবে বলে মত হাইওয়ে পুলিশের। প্রতিনিয়ত প্রত্যেক দিনে আমরা 2-3টা করে 3 হুইলার প্রসিকিউশন দিই। সম্পূর্ণ আমরা নির্মূল করতে পারি নাই। 3 হুইলারও মহাসড়কে সড়ক দুর্ঘটনার জন্য বিশাল বড় একটা কারণ। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের জনসচেতনমূলক প্রায়ই আমরা মিটিং করি। এরপরেও তারা ওভার স্পিডে চালায়। তো ওভার স্পিডে চালানোর জন্য আর কিছুটা বাঁক আছে, কিছুটা রাস্তার এলাকায় বাস স্ট্যান্ড যেখানে জনসংখ্যা একটু বেশি, সেখানে মনে হয় আর একটু স্লো করে নিজেরা সতর্কভাবে চালা আসলে এই দুর্ঘটনাগুলো একটু কমতে পারে। এদিকে সড়কের বাঁকগুলো যথাসম্ভব কমিয়ে এনে 4 লেনে উন্নীত করার কাজ চলছে বলে জানান সহজের নির্বাহী প্রকৌশলী। ভাটিয়াপাড়া হয়ে গোপালগঞ্জ খুলনার যে অংশটা, ওই অংশটা তো প্রশস্ত করার প্ল্যান আছে। আর কিছু অল্প কিছু অংশে যে বাঁক সরলীকরণের ব্যাপার আছে, সে ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। শুধু প্রতিশ্রুতির মধ্যে আটকে না থেকে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ চান এই অঞ্চলের মানুষ। কাজী মনিরুজ্জামান, এখন গোপালগঞ্জ। সরবরাহ ভালো থাকায় খুলনায় কমেছে সবজির দাম। বাজারে উঠতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি সহ বেশ কিছু নতুন সবজি। এদিকে সরবরাহ বাড়ায় নওগাঁর বাজারে কমেছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। এ বিষয়ে আরও জানাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে আছেন রামিম চৌধুরী এবং নওগাঁর পৌর মুরগি বাজারে আছেন আব্বাস আলী। আমরা শুরুতেই চলে যাচ্ছি খুলনায় রামিমের কাছে। রামিম, জানাবেন যে কোন সবজির কত দামে বিক্রি হচ্ছে? সানি, গত কয়েকদিন ধরে কিন্তু সবজির যে সরবরাহ সেটি বাজারে অনেকটাই বেড়েছে। শুধুমাত্র পাইকারি বাজারেই আজকে যে পরিমাণ সবজি আমরা দেখছি, তাতে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানে কিন্তু যে দাম আজকে হয়েছে তাতে কিন্তু কৃষক সেই পরিমাণ তাদের যে খরচ হচ্ছে সেই পরিমাণ দাম কিন্তু তারা পাচ্ছেন না। আজকে আপনি যে লাউ দেখছেন, এখানে লাউ কিন্তু আজকে এখানকার এই লাউটি আজকে প্রতি পিস বিক্রি করা হচ্ছে মাত্র 5 টাকায় পাইকারি দরে, যেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে সেটি বিক্রি হবে কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত। এখানে অন্যান্য যে সবজি রয়েছে বেশিরভাগ সবজি কিন্তু আজকে বেশ কম দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। এখানে যে বেগুন দেখছেন আপনি, বেগুনটি আজকে কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। কাঁচামরিচ আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু মাত্র 60 থেকে 70 টাকা প্রতি কেজি, যে কাঁচামরিচ কিন্তু গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 120 টাকা করে। এখানে আমরা বাজারে দেখেছি ঢেঁড়স কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 20 টাকা করে, মূলা বিক্রি করা হচ্ছে 8 থেকে 10 টাকা। এছাড়াও এখানে মিষ্টি কুমড়া রয়েছে, সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে 30 টাকা। এছাড়াও উচ্ছে আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু 30 টাকা করে। তবে নতুন সবজি এসেছে বাজারে কিছু, যেমন টমেটো। আজকে কিন্তু টমেটো প্রতি কেজি যে ভালো টমেটো সেটি বিক্রি করা হচ্ছে 90 টাকা করে। এছাড়াও বাজারে কিন্তু ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে এবং সিম রয়েছে, সেগুলো কিন্তু একটু বেশি দামে বিক্রি হচ্ছে। তারপরেও গত কয়েক সপ্তাহ ধরে যে দামে বিক্রি হচ্ছে তার থেকে কিন্তু বেশ কমে বিক্রি হচ্ছে। ফুলকপি আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 টাকা, বাঁধাকপি 35 এবং সিম বিক্রি হচ্ছে 40 টাকায়, যেগুলো কিন্তু বেশিরভাগই দাম ছিল গত 2 সপ্তাহ আগে 100 টাকার উপরে। আজকে কিন্তু বাজারে সবজির যে সরবরাহ সেটি অনেকটাই ভালো রয়েছে, যার ফলে কিন্তু দাম অনেকটাই কমে এসেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এখানে বেগুনের দাম কিন্তু গত 2 সপ্তাহ আগে আমরা দেখেছি যে বাজারে কিন্তু 100 টাকার উপরে প্রতি কেজি বিক্রি করা হয়েছে, সেটি কিন্তু আজকে মাত্র 20 থেকে 25 টাকায় নেমে এসেছে পাইকারি বাজারে। তবে খুচরা বাজারের চিত্র কিন্তু ভিন্ন। খুচরা বাজারে কিন্তু নিয়ে বেশ অভিযোগ রয়েছে খুচরা বাজার নিয়ে, কারণ খুচরা বাজারে পাইকারি বাজারে যে পণ্য বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকায়, খুচরা বাজারে সেটি গিয়ে কিন্তু 50 টাকার উপরে বিক্রি করা হয়। এর কারণেই কিন্তু
বাজারে এই খুচরা বাজার নিয়ে বেশি অভিযোগ থাকে এবং সাধারণ ক্রেতাদের যে দাবি যে খুচরা বাজার যেন নিয়ন্ত্রণে আনা হয়। আর সেক্ষেত্রে কিন্তু পাইকারি বাজার এবং খুচরা বাজারে যে দামের সামঞ্জস্যতা সেটি কিন্তু বজায় থাকবে। এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে মূলত কিন্তু গত কয়েকদিন ধরে সবজির যে সরবরাহ সেটি বাজারে অনেকটাই বেড়েছে, কারণ নতুন সবজি আসতে শুরু করেছে বাজারে, যার ফলে কিন্তু সবজির যে দাম সেটিও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। টমেটো, ফুলকপি, বাঁধাকপি এটির পরিমাণ বাজারে এখন কিছুটা কম রয়েছে, তবে সেটিও কিন্তু সবজি কিন্তু আস্তে আস্তে বাজারে বেশ আসতে শুরু করেছে এবং আস্তে আস্তে কিন্তু বাজারে ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন নতুন যে সবজিগুলো আসছে সেগুলো কিন্তু ছেয়ে যাবে এবং ছেয়ে যাওয়ার পরে কিন্তু বাজারের এখনকার যে দাম রয়েছে তার থেকে অনেকটাই কমে যাবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষক কিন্তু ঠিকঠাক দাম পাচ্ছেন না বলে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে বলতে গেলে বাজার কিন্তু বেশ ভালোই রয়েছে, ক্রেতারাও কিন্তু খুশি। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সানি, খুলনার বাজার থেকে। খুলনায় কাঁচা বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবার যেতে চাই নওগাঁয় মুরগির দাম জানতে, যেখানে আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন যে সোনালী মুরগির দাম কমলে অন্যান্য মুরগির দাম কেমন আছে? জানি আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর মুরগির বাজারে। আর সকাল সকাল এই বাজারে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম, তবে বেলা যত বাড়বে ক্রেতাদের উপস্থিতি ততটা বাড়বে এবং বেচা কেনাও বাড়বে বলে আমরা জেনেছি ব্যবসায়ীদের কাছে। গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির সরবরাহ কিছুটা বেড়েছে, আর সরবরাহ বাড়ায় মুরগির দাম কিছুটা কমেছে। অর্থাৎ বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে এখানে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। আর দাম কমার পর মুরগির দামের কথা যদি বলি, বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকা কেজি, সোনালী পাকিস্তান বিক্রি হচ্ছে 260 টাকা কেজি, লাল মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি, বিবি 3 বিক্রি হচ্ছে 220 টাকা কেজি এবং প্যারিস জাতের মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকা কেজি এবং দেশীয় যেসব মুরগি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 500 টাকা কেজি। অর্থাৎ বলা যায় যে সব ধরনের মুরগির দাম কমেছে সপ্তাহে এই 10 থেকে 15 টাকা কেজি পর্যন্ত। আর এই মুরগির দাম কমে আসার কারণে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যারা মানুষ রয়েছে তাদের কিছুটা সুবিধা হয়েছে এবং তারা এই বাজার থেকে মুরগিগুলো কিনে তারা তাদের পছন্দ মতো বা চাহিদা মতো খেতে পারছেন। আর একটু বিষয় জানিয়ে রাখি যে নওগাঁয় মুরগির উৎপাদন কিছুটা কম হয়ে থাকে, যার কারণে পাশের জেলা জয়পুরহাট, বগুড়া এবং লালমনিরহাট থেকে যেসব খামার রয়েছে এইসব খামারিরা সেই ভোরে এই বাজারে মুরগি দিয়ে যায় এবং এই ব্যবসায়ীরা এখানে যেই ছোট ছোট খুচরা দোকান রয়েছে সেই দোকানগুলোতে তারা মুরগি সরবরাহ করেন। আর এইসব মুরগি এই খুচরা ব্যবসায়ীদের হাত ধরে ক্রেতাদের কাছে যায় বলে আমরা দেখেছি এবং এই ক্রেতারা যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা প্রতি কেজিতে কমপক্ষে 20 টাকা লাভে তারা বিক্রি করে থাকেন। তো মুরগির দাম কমে আসার কারণে অনেকটাই স্বস্তি পেয়েছে বাজারে। তো এই ছিল আমার কাছে মুরগির দরদাম নিয়ে সবশেষ। থেকে সবজি ও মুরগির দাম জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় হলো এখন সকালে একটি বিরতি নেয়ার, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। দেখছেন এখন সকাল। ডেঙ্গুর হটস্পট বরগুনায় এবার ভয়াবহতা ছড়াচ্ছে উপজেলাতেও। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্থানীয়রা বলছেন মশা নিধন কার্যক্রম প্রশাসনের উদাসীনতায় বাড়ছে সংক্রমণ। এদিকে হাসপাতালে আইসিইউ সহ উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। বিস্তারিত সুজন আকনের প্রতিবেদনে। ডেঙ্গুর হটস্পট বরগুনার উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও শনাক্ত এখন পাথরঘাটায়। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন 868 জন। সরকারি হিসেবে মৃতের সংখ্যা 2 জন হলেও বেসরকারি হিসেবে 9 জন। রোগীদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও ওষুধ সংকটের পাশাপাশি আক্রান্ত রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। না, এখানে টেস্ট করানো যায় না। টেস্ট তো আমরা বাইরে থেকে করাইতে হয়। এখানে টেস্ট করেও না, এরা বলো না যেখানে টেস্ট হয়, বলে না যে এখানে টেস্ট করা যাবে।
টেস্ট আমরা বাইরে থেকেই করাই। ওষুধ আমরা বাইরে থেকে কিনি। আমার সিবিসি করবার বলছে, সিবিসি দিয়ে গেছে, আপনার স্লিপে দিয়ে গেছে, আমি বাইরে থেকে টাকা দিয়ে করাই আনছি, দিয়ে গেছে আমার টেস্ট রিপোর্ট। এমন পরিস্থিতিতে মশা নিধনের দায়িত্বে থাকা স্থানীয় প্রশাসনের কার্যক্রম নিয়েও রয়েছে অভিযোগ। প্রশাসনিক কার্যক্রম না থাকায় এই ডেঙ্গুটার দিন দিন বেশ পরিমাণে আমাদের এলাকায় ব্যাপক ছড়িয়ে পড়ছে। চিকিৎসা না থাকার কারণে অনেক রোগী এখানে মারা গেছে। জনপ্রতিনিধি যে আন্তরিকভাবে কাজ করতো এলাকার উন্নয়নের জন্য, তাদের ভোটের জন্য, এই কাজগুলো উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসক সাথে আসলে তোরা পাচ্ছে না এলাকাবাসী। চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় সবার উপরে বরগুনা জেলা। বেসরকারি হিসেবে 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় প্রাণ হারিয়েছে 63 জন। অথচ প্রায় 12 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে নেই কোনো আইসিইউ। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও রয়েছে নানামুখী অভিযোগ। লোকবল সংকটে পড়ে আছে উপকূলীয় জেলার একমাত্র আইসিইউ সংবলিত অ্যাম্বুলেন্সটিও। যে বরগুনায় যে 250 হাসপাতালে আইসিইউ থেকে শুরু করে সব কিছুতেই এখানে সুবিধা নাই, তা সেটা আমরা কিভাবে নাগরিকরা বাঁচবে? যদিও গাড়ি আইসিইউ অ্যাম্বুলেন্স, কিন্তু আমরা আইসিইউ ব্যবহার করার মতো আমাদের সেই আইসিইউ স্পেশালিস্ট নাই। আমি তো ড্রাইভার মানুষ, আমি তার ওই দিকটা আমার জানা নাই, আমি শুধু ড্রাইভ করি। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছে, আইসিইউর জন্য অবকাঠামো থাকলেও সরঞ্জাম ও লোকবল না থাকায় তারাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। আর সিভিল সার্জন বলছেন, নানামুখী সংকটের মধ্যেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। 8 তলায় আমাদের আইসিইউ ভবন মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আইসিইউ যন্ত্রপাতি যদি আসে, তারপরে এর সাথে সাথে যদি আইসিইউর স্পেশালিস্ট বা আনুষঙ্গিক লোকবল দেয়, তাহলে আইসিইউ চালু করা সম্ভব। উপজেলা পর্যায়ে এখন প্রকোপটা অনেকাংশে বেড়েছে, তো সেইখানে আমাদের যেই স্থানীয় প্রশাসন, উপজেলা পরিষদ এবং আমাদের যিনি ইউএসএফপিও মহোদয়, তারা সম্মিলিতভাবে কাজ করছেন। ডেঙ্গু মশা প্রতিরোধ কল্পে তারা সমস্ত কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 8,779 জন। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা প্রায় দ্বিগুণ। সুজনা কোন, বরগুনা। ধান, মাছ আর সবজির পাশাপাশি এখন মাল্টা চাষে সম্ভাবনার দিগন্ত খুলছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। স্বল্প খরচে বেশি লাভের আশায় আগ্রহ বাড়ছে কৃষকদের। চলতি বছর জেলায় 135 হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1035 টন। মাসুদ রানার ক্যামেরায় আহসান রাজীবের প্রতিবেদন। সবুজে ঘেরা সাতক্ষীরা সদর উপজেলার একটি সমন্বিত মাল্টা বাগান। ডালে ডালে ঝুলছে ফল। মাল্টার পাশাপাশি পেয়ারা সহ সবজি ও ওল চাষ করে বাড়তি আয় করছেন কৃষকেরা। জেলার 7 উপজেলার মধ্যে 5টিতে কম বেশি মাল্টার আবাদ হচ্ছে। এর মধ্যে সদর, কলারোয়া ও তালা উপজেলায় আবাদ সবচেয়ে বেশি। গত বছরের তুলনায় এবার আরও 5 হেক্টর জমিতে বেড়েছে মাল্টা চাষ। মাটি কিছুটা লবণাক্ত হওয়ায় মাল্টার স্বাদ হয় মিষ্টি। এতে বাজারেও চাহিদা বেশ। এখানে মাটিটা খুবই ভালো, যেভাবে মালটা তৈরি হচ্ছে খরচটা খুবই কম। ফলের অবস্থা দেখা যাচ্ছে ভালো, গাছের চেহারাও ভালো মোটামুটি, এবং এলাকার লোক অনেক এখানে কাজকর্ম করে সুবিধা পায়। আস্তে আস্তে আমরা সফলতার দিকে চলে আসছি এবং আমাদের বাগানে সব গাছে মালটা ধরেছে। সবাই লোকজন দেখতেও আসতেছে, ভালো লাগতেছে অবশ্যই। এটা কৃষি কর্মকর্তারা বলছেন, স্বাদ ও গুণগত মানের পাশাপাশি পুষ্টিগুণেও সমৃদ্ধ মাল্টা। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলেও জানান তিনি। যে ফসলই করুক না কেন, আমার কৃষি বিভাগের দায়িত্ব হলো তাদের প্রত্যেকে যেন সুস্থভাবে, সুন্দরভাবে এবং নিরাপদ ফল উৎপাদন করতে পারে, সেইভাবে পরামর্শ দেওয়া হয়। অপরদিকে তার স্বল্প জায়গা থেকে যেন তিনি অধিক লাভবান হতে পারেন, সেই পরামর্শগুলো দিয়ে। জেলায় কৃষি এখন বহুরূপী রূপ পাচ্ছে। এতে যেমন বাড়ছে কৃষকের আয়, তেমনি তৈরি হচ্ছে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ। চলতি বছর জেলায় 135 হেক্টর জমিতে আবাদ হয়েছে বাড়ি এক জাতের মাল্টা। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1035 টন, যার বাজার মূল্য 8 কোটি টাকা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।
এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আবারও। দেখছেন এখন সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের কেমব্রিজ হান্টিংডনগামী একটি ট্রেনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে কেমব্রিজ শায়ারের পুলিশ। আহতের প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও পুলিশ নিশ্চিত করেছে অন্তত 10 জন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ডনকাস্টার থেকে লন্ডনের কিং ক্রস পর্যন্ত যাওয়ার কথা ছিল। পুলিশের ধারণা, পিটারবরো স্টেশন ছাড়ার পর যাত্রীদের উপর চড়াও হয় আততায়ী। খবর পেয়ে হান্টিংডন স্টেশনে পৌঁছে ছুরিসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তাকে টিজারের সাহায্যে অচেতন করে হেফাজতে নেওয়া হয়। আটকের অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিয়ন্ত্রণ বাড়ানো এবং তাইওয়ানের ভূখণ্ডে চীনের ভবিষ্যৎ আক্রমণ ঠেকাতে 82 চ্যানেল যৌথ সামরিক বহরা শুরু করেছে ফিলিপিন্স ও যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে পেন্টাগনকে নিজেদের 4টি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ফিলিপিন্সের প্রতিরক্ষা বিভাগ। এদিকে ম্যানিলা ও ওয়াশিংটনের চাপের মধ্যেও পশ্চিম প্রশান্ত মহাসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। প্রকৃতির অপরূপ লীলায় সাজানো ফিলিপিন্সের আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট প্রদেশ বাটানেস। দ্বীপবেষ্টিত অঞ্চলটির মানুষ শান্তিতে দিন কাটালেও জটিল ভৌগোলিক অবস্থানের কারণে তারা পড়েছেন বিশ্বের 2 পরাশক্তি চীন যুক্তরাষ্ট্রের ক্ষমতার লড়াইয়ের মধ্যভাগে। সম্প্রতি এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিয়ন্ত্রণ বাড়ানো এবং চীন তাইওয়ান উত্তেজনায় বেইজিংকে কোণঠাসা রাখতে ফিলিপিন্সের সঙ্গে যৌথভাবে 82 চ্যানেলে সামরিক মহড়া বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এটি ফিলিপিন্স ও তাইওয়ানের মধ্যে প্রধান নৌযান চলাচলকারী পথ। এছাড়া রুটটি দক্ষিণ চীন সাগরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। রয়টার্স জানায়, এপ্রিল থেকে জুন পর্যন্ত মার্কিন বাহিনী অন্তত 2 বার সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। মূলত পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য ঠেকাতে এই ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষামূলক ব্যবহার চালায় পেন্টাগন। এছাড়া ভবিষ্যতে চীন তাইওয়ানে হামলা চালালে তাদের নৌবহরকে রুখতে প্রস্তুত রাখা হচ্ছে এসব জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। আগস্টে হাওয়াইতে মার্কিন ইন্দো প্যাসিফিক অঞ্চলের কমান্ড প্রধান অ্যাডমিরাল সামুয়েল পাপোরোর সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিপিন্সের সশস্ত্র বাহিনী প্রধান, যেখানে 2026 সাল পর্যন্ত 500টিরও বেশি যৌথ মহড়া পরিচালনায় সম্মত হয় ওয়াশিংটন ও ম্যানিলা। এছাড়া জুনে কংগ্রেসে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা সচিব জানান, ফার্স্ট আইল্যান্ডে চীনা আগ্রাসন রুখতে প্রয়োজনীয় সক্ষমতা আধুনিকীকরণে কাজ করছে পেন্টাগন। এ লক্ষ্যে ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সমর্থন প্রয়োজন মার্কিন সামরিক বিভাগের। ইতোমধ্যে ম্যানিলা ওয়াশিংটনকে তাদের 4টি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। To other countries. They are the islands that separate between China and of course the Philippines, and it is very strategically located in the Basi Channel, which is very an area of interest for other countries. তবে ফিলিপিন্সের অভিযোগ, উত্তেজনাকে উস্কে দিতে প্রায়ই তাদের অর্থনৈতিক অঞ্চলে চলাচলকারী সামরিক ও বেসামরিক নৌযানে হয়রানি চালাচ্ছে বেইজিং। যুক্তরাষ্ট্র ছাড়াও নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে গেল বছর এপ্রিলে ভারত থেকে $375 মিলিয়ন অর্ডারের অংশ হিসেবে ব্রহ্মোস সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাটারি ডেলিভারি পেয়েছিল তারা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্যানুসারে এই ক্ষেপণাস্ত্রগুলি 500 কিলোমিটার পর্যন্ত পাল্লায় আঘাত হানতে সক্ষম।
রয়টার্স জানায় বাসি চ্যানেলে যুক্তরাষ্ট্র ফিলিপিন্স যৌথ সামরিক মহড়া ভালোভাবে নিচ্ছে না বেইজিং। জাপানি সামরিক ট্র্যাকিং এর বরাতে রয়টার্স জানায় মে মাসে সাগরে মার্কিন মেরিন NMECs মোতায়েনের মাত্র একদিন পরই চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ শানডং পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশের জন্য বাসি চ্যানেলে যাত্রা করে। কিন্তু এত কিছুর মধ্যেও বাটানেসের গভর্নর আগুতোর বিশ্বাস ফিলিপিন্সের দ্বীপপুঞ্জে হামলা চালাবে না চীন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বিশ্ববাজারে রেকর্ড ছাড়িয়েছে স্বর্ণের চাহিদা। দফায় দফায় দর বাড়লেও নিরাপদ বিনিয়োগ হিসেবে কয়েন ও গোল্ড বার কিনছেন অনেকে। কেন্দ্রীয় ব্যাংকও বাড়াচ্ছে মজুদ। এ অবস্থায় সামনের দিনে আরও বাড়তে পারে মূল্যবান এ ধাতুটির দর, এমনটাই মত বিশ্লেষকদের। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বেশ চমক দেখাচ্ছে স্বর্ণের দর। প্রায় প্রতিদিনই উঠানামার মধ্যে রয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। তবে সব রেকর্ড পেছনে ফেলে বিশ্ববাজারে এবছর চাহিদার শীর্ষে রয়েছে স্বর্ণ। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে তথ্য, যেখানে বলা হয়েছে এবছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী সোনার চাহিদা বেড়েছে সবচেয়ে বেশি। চলতি বছরের জুলাই সেপ্টেম্বরে স্বর্ণের চাহিদা 3% বেড়ে 1313 টন ছাড়িয়েছে, যার মূল্য $146 বিলিয়ন। দর বেড়েছে 44%, যেখানে বছরের প্রথম 9 মাসে স্বর্ণের চাহিদা 1% বেড়ে 3717 টন দাঁড়ায়, যার মূল্য $384 বিলিয়ন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে দিন দিন চাহিদা বাড়ছে স্বর্ণের। তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্বর্ণ খাতে বিনিয়োগ 47% বেড়ে 537 টন হয়েছে, যা মোট চাহিদার 55%। এছাড়াও বিশ্বব্যাপী স্বর্ণের মজুদ বাড়ছে বলেও প্রতিবেদনে উঠে আসে, যার পরিমাণ দাঁড়িয়েছে 222 টন। এত বিপুল চাহিদার জন্যই মূলত লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দর। জুনের শেষ দিকে যেখানে প্রতি আউন্স স্বর্ণের দর ছিল $3,360, সেপ্টেম্বরে 17% বেড়ে তা দাঁড়ায় $3,873। অক্টোবরে যা অতিক্রম করে $4,000। গেল 20 অক্টোবর স্বর্ণের দর রেকর্ড $4,392 ছাড়িয়েছে। দর ঊর্ধ্বমুখী থাকা সত্ত্বেও এর মজুদ বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। স্বর্ণের বাজারে গয়নার চেয়ে বেড়েছে কয়েন ও বারের চাহিদা। ভূ রাজনৈতিক উত্তেজনা, ক্রমাগত মূল্যস্ফীতি বৃদ্ধি ও বৈশ্বিক বাণিজ্যিক নীতির পরিবর্তনের জন্যই মূলত নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন অনেকে, এমনটাই মত বিশ্লেষকদের। ডলারের মান হ্রাস ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কমে যাওয়ায় সামনের দিনগুলোতে এর দর আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস তাদের। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। 2 দশক প্রতীক্ষার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মিশরের মিউজিয়াম গিজা, যাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে সংরক্ষণ রয়েছে মানব সভ্যতার 7000 বছরের ইতিহাসের প্রায় 1 লাখ প্রত্নতাত্ত্বিক নির্দেশন, যা হাজারো পর্যটককে মিশরের দিকে টানবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। জাহানারা ভুঁইয়ার আরও একটি প্রতিবেদন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির উপস্থিতিতে পর্দা উঠল বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর গিজার, যেখানে উপস্থিত ছিলেন বিশ্বের 70 দেশের প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে অবসান ঘটল দীর্ঘ 20 বছরের প্রতীক্ষার। 2005 সালে নির্মাণ কাজ শুরু হয় জাদুঘরটির। নির্মাণ ব্যয় ধরা হয় $100 কোটি। এর আগেই জাদুঘরটি উদ্বোধনের কথা থাকলেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার কারণে একাধিকবার পিছিয়েছে তা। উদ্বোধনী অনুষ্ঠানের বড় আকর্ষণগুলোর মধ্যে ছিল ফারাও তুতেনখামেনের সমাধি থেকে সংগ্রহ করা প্রায় 5000 নিদর্শন। এছাড়াও রয়েছে গিজা পিরামিডের নির্মাতা ফারাও খুফুর একটি নৌকা। 4500 বছরের পুরনো এই কাঠের নৌকা 50-এর দশকে খুফুর পিরামিডের কাছে খনন করে বের করা হয়েছিল। জাদুঘরের প্রবেশমুখে দর্শনার্থীরা দেখতে পাবে বিশাল একটি মূর্তি। 3200 বছরের পুরনো ও 36 ফুট লম্বা মূর্তিটি সবচেয়ে বিখ্যাত ফারাও রামেসিস দ্য গ্রেটের। জাদুঘরের 6 তলার সিঁড়ির পাশে সারি সারি সাজানো রয়েছে প্রাচীন মূর্তিগুলো। সিঁড়ির শেষ প্রান্তে রয়েছে প্রধান প্রদর্শন গ্যালারিগুলো।
জাদুঘরের প্রদর্শন গ্যালারিগুলো মোট 2,58,000 বর্গফুট জায়গার উপর। এখানে প্রাচীন নিদর্শনের অনেকগুলোর আনা হয়েছে মিশর জাদুঘর থেকে। এই জাদুঘর রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে। বাকি নিদর্শনগুলো সংগ্রহ করা হয়েছে সম্প্রতি খনন করা ফারাও যুগের বিভিন্ন সমাধি থেকে। মিশরের এই গিজা জাদুঘর প্রতি বছর 10 লাখ দর্শনার্থী টানবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের, আর 2030 সালের মধ্যে যা বেড়ে দাঁড়াবে 3 কোটি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন সকাল। এবার খেলার প্রসঙ্গ। আয়ারল্যান্ডের সাথে সিরিজকে সামনে রেখে টেস্ট দলের অধিনায়কের নাম প্রকাশ করেছে বিসিবি। এর আগে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড, যদিও আলোচনায় ছিল লিটন মিরাজের নাম। বিস্তারিত প্রতিবেদনে। নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ঠিক ছিল না এই ফরম্যাটের অধিনায়ক, কারণ কলম্বোতে শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারার পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। গুঞ্জন ছিল টি-20 অধিনায়ক লিটন কুমার দাসকে দেয়া হতে পারে টেস্ট দলের ক্যাপ্টেন্সি। তবে সব গুঞ্জন উড়িয়ে সেই নাজমুল শান্তকেই ফের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে টেস্টে দলের অধিনায়ক থাকছেন শান্তই। লাল বলের ক্রিকেটে 2025 সাল থেকে 2027 টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নেতৃত্ব দেবেন টাইগার এই টপ অর্ডার ব্যাটার। এর আগে 3 ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নাজমুল শান্ত। তবে টি-20তে পারফরমেন্স ভালো না হওয়ায় তাকে সরিয়ে লিটন দাসকে দেয়া হয় ক্যাপ্টেন্সি। এরপর ওয়ানডে থেকেও শান্তকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় মেহেদী হাসান মিরাজকে। শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুধু টেস্ট দলের দায়িত্বে ছিলেন শান্ত। 2023 সালে অধিনায়কত্বের দায়িত্ব নেয়ার পর শান্তর নেতৃত্বে এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট খেলেছে 14টি, যেখানে 4 জয়ের বিপরীতে আছে 9 হার। শান্তর অধীনে বাংলাদেশ ড্র করেছে 1টি টেস্টে। জয়ের সংখ্যাটা কম হলেও টেস্টে বাংলাদেশের ইতিহাসে সফলতম অধিনায়ক নাজমুল শান্তই। 5 টেস্টের উপরে নেতৃত্ব দেয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে জয়ের হার সবচেয়ে বেশি তারই। এখন পর্যন্ত শান্তর জয়ের হার প্রায় 29%। 19 ম্যাচে অধিনায়কত্ব করে 4 জয়ে 21% জয়ের হার নিয়ে দ্বিতীয়তে আছেন সাকিব আল হাসান। 34 ম্যাচে মুশফিকুর রহিমের জয়ের হার 20%-এর একটু উপরে। 17 ম্যাচে 3 জয়ে মুমিনুলের 17% আর মাহমুদুল্লাহর 6 ম্যাচে 1 জয়ে হারটা 16.5-এর একটু বেশি। সফলতা, নেতৃত্ব গুণ ও পারফরমেন্স সব দিক বিবেচনা করে পুনরায় নাজমুল শান্তকেই টেস্ট দলের অধিনায়ক করেছে টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয় আবারও সুযোগ পেয়ে টেস্টে সফলতার হার বাড়িয়ে নিতে পারেন কিনা শান্ত। রেজাউল করিম, এখন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজের সমালোচনার কেন্দ্রে ছিলেন বাংলাদেশের ব্যাটার উইকেটকিপার জাকের আলী। একের পর এক ব্যর্থতায় সমর্থকদের চক্ষুশূল তিনি। চাপের কারণে জাকেরের স্বাভাবিক খেলাও ব্যাহত হচ্ছে বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া দলের সামগ্রিক ব্যাটিং ব্যর্থতায় নতুন ব্যাটিং কোচের বিষয়ে কথা বলেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। বাংলাদেশের জার্সিতে জাকের আলীর ক্যারিয়ারের শুরুটা ছিল দারুণ। টি-20 ফরম্যাটে একদম শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন 34 বলে 68 রানের অনবদ্য এক ইনিংস। ছক্কা মারার সহজাত ক্ষমতা আলাদাভাবে চিনেছিল তাকে। জাকেরকে ধরা হচ্ছিল ফিনিশার রোলে দলের ভবিষ্যৎ। সেই জাকেরই এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। ছক্কা মারাই যেন ভুলে গেছেন এ ব্যাটার। নিজের খেলা শেষ 11 ইনিংসে মাত্র 2টি 6 মেরেছেন জাকের। শেষ 10 টি-20তে জাকেরের রান মাত্র 141, স্ট্রাইক রেট 108-এর একটু উপরে, সর্বোচ্চ 41। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজে প্রতি ম্যাচে ব্যাটিং বা ফিল্ডিংয়ের সময় দুধ্বনি শুনতে হয়েছে জাকেরকে। ঘরের মাঠে খেললেও অবস্থা এমন ছিল যেন প্রতিপক্ষের মাঠে খেলছেন তিনি। জাকেরের ব্যাটিংয়ের হতশ্রী পারফরমেন্সের পেছনে ত্রুটি খুঁজে পেয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যখন নতুন আসে তাদের পুরো এক্সপেকটেশন থাকে না, তারাও ফ্রি মাইন্ড নিয়ে খেলতে পারে, ক্লিয়ার হেড নিয়ে খেলতে পারে। তাদের ব্যাপারে বিপক্ষ দলেরও অনেক কম জানাশোনা থাকে। তারপরে আস্তে আস্তে
সফলতা তো একটা এক্সপেকটেশন এটা তৈরি করে, প্লাস বিপক্ষ দলও কিন্তু তাদের নিয়ে গবেষণা করে, সব কিছু মিলেই এক ধরনের চাপ তৈরি হয়। বাট মান ভালো থাকলে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে, তারা নতুন পথ আবিষ্কার করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। আশা করবো যে জাকের আলীও সেটা করতে পারবে। শুধু জাকের নন, ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার মাঝে আছে পুরো দলই। এই অবস্থায় ফরম্যাট ভেদে ব্যাটিং কোচ আলাদা করার বিষয়ে ভাবছে বিসিবি। ব্যাটিং কোচের ব্যাপারটা যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের তো চলছে। অনেক দেশই আছে যেখানে হয়তো সাদা বলের জন্য একজন কোচ থাকে, লাল বলের জন্য একজন কোচ থাকে। এই ধরনের আলাপ আলোচনা আমরা সবসময় করি যে আমাদের এখানে আমরা কি করতে পারি। কেউ আলোচনায় নেই, কিন্তু আমাদের চিন্তায় আছে যে এটাকে আমরা কি করে আরো সুন্দরভাবে সাজাতে পারি। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সে বিরক্ত দর্শকরা। বোলাররা মাঝে মাঝে ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় বারবার হাতছাড়া হচ্ছে সাফল্য। টি-20 ফরম্যাটে ভালো করতে চাইলে দায়িত্ব নিতে হবে পুরো ব্যাটিং ইউনিটকেই। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানাবো আর একবার। অবাধ সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, প্রস্তুতি নীতি 3 বাহিনী প্রধানকে নির্দেশনা প্রধান উপদেষ্টার। গণভোটের সময় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও মতবিরোধ, ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বার্থে ছাড় দেওয়ার আহ্বান। বগুড়ায় বিমানবন্দর চালুর কথা থাকলেও অগ্রগতি নেই, রেলপথ প্রকল্পেরও দ্রুত বাস্তবায়ন চায় উত্তরের মানুষ। গোপালগঞ্জের ঢাকা খুলনা মহাসড়কে 3 চাকার অবৈধ যানবাহনের রাজত্ব, অসম প্রতিযোগিতায় বাড়ছে প্রাণহানি। এবং দর বাড়লেও বিনিয়োগে নিরাপদ হিসেবে কদর বাড়ছে স্বর্ণের, গহনার চেয়ে কয়েন ও গোল্ড বারের চাহিদা বেশি। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।